একটা সময় অ্যান্থনির গায়ে গুলি লেগে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। অ্যান্থনি মানে জং ডেই যখন মারা যাচ্ছিল তখন কিম জুনকে সে বলে, বন্ধু আমাকে বাঁচা, আমি বাঁচতে চাই। কিম তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু জং ডে বলে, তুই উঠিস না, তুই আমাকে জড়িয়ে ধরে এখানে শুয়ে থাক, না হলে এখান থেকে তুই বেঁচে ফিরতে পারবি না। এমন এক করুণ নির্মম অবস্থায় অঝরে কান্না করতে করতে প্রিয় বন্ধুর মৃতদেহের সাথে কিম সেখানে লুকিয়ে থাকে। এ কি যে এক কঠিন দৃশ্য, তার আসলে কোনো বর্ণনা নেই। এরপর যুদ্ধ থেমে গেলে কিম জুন উঠে পড়ে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। তখন সে দেখতে পায় তার মতোই তৎসুও সে যুদ্ধে সারভাইভ করে গেছে, কিন্তু তার অবস্থা খুব একটা ভালো না। তাকে দেখে কিমের রাগ হয়, কিন্তু হাজার হলেও কিম একজন ভালো মনের অধিকারী। তাই সে একটি জার্মান সোলজারের পোশাক খুলে তাকে দেয় পরার জন্য আর বলে, আমাদের জার্মান সৈনিক সেজে এখান থেকে বের হতে হবে। এরপর আমরা একটি পাহাড় পাড়ি দিয়ে লোকালয়ে চলে যাব। তাৎসুও এই প্ল্যানের জন্য মোটেই প্রস্তুত ছিল না, কিন্তু এখন তাকে বাঁচতে হলে কিমের পথে অনুসরণ করতে হবে। শুরু হয় তাদের এক ভয়ঙ্কর ও রুদ্ধশ্বাস জার্নি। ডিসেম্বর মাসে তীব্র ঠান্ডার মধ্যে তারা পাড়ি দিতে থাকে এক বরফাচ্ছন্ন পাহাড়। সে কি ভয়াবহ ঠান্ডা সেখানে! তাৎসুও যেন আর পারছে না এই কষ্ট সহ্য করতে, কিন্তু কিম তাকে বারবার উঠিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, কারণ এই পরিস্থিতিতে থেমে যাওয়া মানেই নির্ঘাত মৃত্যু। বেশ কিছুদিন বাদে কিম অবশেষে দেখতে পায় একটি লোকালয়ের ঠিকানা। এদিকে তাৎসুও তখন রক্তক্ষরণে প্রায় মরতে বসেছে। কিম তাকে জোর করে জাগিয়ে রাখে আর কাঁধে করে সেই গ্রামের দিকে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় পুরো গ্রাম একদমই ফাঁকা। সেই সাথে ওই স্থানে খাবার বা মেডিসিন বলতে কিচ্ছু নেই। এই অবস্থাতে তাৎসুওকে বাঁচাতে হলে রক্ত বন্ধ করার মেডিসিন তাকে পেতেই হবে। তাই তাৎসুওকে রেখে কিম চলে যায় মেডিসিনের সন্ধানে। তবে অনেকবারই খুঁজেও সে একটা খাবার বা মেডিসিন না পেয়ে একদম হতাশ হয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে দেখা যায় একদল জার্মানি সৈনিক ওই গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে। কিম হন্তদন্ত হয়ে তাদের কাছে যায় আর কোরিয়ান ভাষায় বলতে থাকে, আমার বন্ধু মারা যাচ্ছে, প্লিজ তোমরা আমাকে কিছু মেডিসিন দাও। কিন্তু জার্মান সৈনিকরা তার একটা কথাও বুঝতে পারে না, বরঞ্চ তারা ভাবে এ হয়তো কোনো যুদ্ধবন্দী কেউ হবে। তাই জোর করে তাকে তারা সাথে নিয়ে যাওয়া শুরু করে। কিম জুন চিৎকার করে বলতে থাকে যে, তাৎসুও দ্রুত উঠে আয়, ওরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে, উঠে আয় বন্ধু, উঠে আয়। কিন্তু তাৎসুওর এক ফোঁটাও শক্তি নেই সেখান থেকে উঠে যাওয়ার। সে শুধু অপলক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে আর প্রহর গুনতে থাকে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য। তবে কি তাৎসুও আর বেঁচে ফিরতে পারলো না? কিন্তু কথাই বলে না, সৃষ্টিকর্তা যদি কাউকে বাঁচাতে চায় তাহলে মারার সাধ্য কারণ নেই। ঠিক সেভাবে তাৎসুও সেদিন বেঁচে ফেরে জার্মানি বাহিনীর হাতে। এরপর আমরা 3 বছর পরের কাহিনী দেখতে পাই। এখানে দেখা যায় তাৎসুও এখনো বেঁচে আছে আর সে এখন জার্মানির হয়ে যুদ্ধ করছে। একবার চিন্তা করো, একজন সোলজার প্রথমে জাপানের হয়ে, এরপর সোভিয়েতের হয়ে আর সর্বশেষ জার্মানির হয়ে যুদ্ধ করছে। বিষয়টা কেমন অলৌকিক আর অদ্ভুত, তাই না? তাৎসুওকে দেখা যায় আরও জার্মানিদের সাথে ফ্রান্সের নরম্যান্ডি সমুদ্র সৈকতের দিকে রওনা দিতে। সেখানে পৌঁছালে আমরা জানতে পারি অল্প কিছুদিনের মধ্যেই অ্যালাইড মানে আমেরিকা ও ব্রিটিশ সোলজাররা এক বড় ধরনের হামলা করতে পারে এখানে। তাই তাদের প্রথম টার্গেট হবে এই নরম্যান্ডি বিচ। ফলে এই বিচে এখন তাদের কাজ হবে বিশাল বড় ডিফেন্স ক্রিয়েট করা। তোমরা যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে পড়েছো তারা নিশ্চয়ই ডি-ডে এর কথা জানো। 1944 সালের জুন মাসের এই নরম্যান্ডিতেই সবচেয়ে বড় ও ভয়াবহ যুদ্ধ ঘটেছিল, যেটাকে ডি-ডে নামে বলা হয়। যাই হোক, তাৎসুও সহ সবাই বিচের ডিফেন্সের ওয়াল বানানোর কাজে নেমে পড়ে। তাৎসুও তার প্রাণ বাঁচানো বন্ধুকে হারিয়েছে আজ 3 বছর হতে চলল, কিন্তু তার চোখ প্রতিনিয়তই কিম জুনকে খুঁজে বেড়াতে থাকে। তার মনের কোনায় কে যেন বলে ওঠে, কিম হয়তো এখনো বেঁচে আছে আর কোনো একদিন সে তার সন্ধান পাবে। আসলে সেদিন কিমের সেই বন্ধুর প্রতি আত্মনাদ ও ভালোবাসার পর তাৎসুও তাকে শত্রু থেকে প্রাণ প্রিয় বন্ধু বানিয়ে নিয়েছিল। এভাবেই দিন পার হতে থাকে আর তাৎসুও তাকে অনেক খুঁজতে থাকে। একদিন হঠাৎ তাৎসুও দেখতে পায় দূরে একটা ছেলে কাজকর্ম শেষ করে বিচে দৌড়ের প্র্যাকটিস করছে। এটা দেখে তাৎসুওর বুকের ভিতরটা একদম মোচড় দিয়ে ওঠে। দ্রুত তার কাছে গেলেই তাৎসুও দেখতে পায় সে আর কেউই নয়, সে হলো তারই শত্রু থেকে বন্ধু হওয়া কিম জুন সিক। তাদের দুজনের মুখে যে এক হাসির ঝলক দেখা যায় তা দেখে যে কারোর মনেই আনন্দে একদম কেঁদে উঠবে। আমার দেখা এটা ছিল মুভির সবচেয়ে খুশির মুহূর্ত। এরপর থেকে তাদের বন্ধুত্ব আর সময়গুলো অনেক রঙিনভাবে কাটতে থাকে।
সেই সাথে তারা স্বপ্ন বুনতে থাকে যে একসাথে দেশে ফিরে যাওয়ার। কিন্তু ভাগ্য যেন তাদের সহায় হচ্ছিল না, কারণ ইতিমধ্যে খবর আসে যে ব্রিটিশরা হামলা করে দিয়েছে নর্থ পাস দে কালাইসে। তাই পুরো ব্যাটালিয়নকে আগামীকাল রওনা দিতে হবে সেখানে জীবন বিলিয়ে দিতে। এই কথা শোনার সাথে সাথে তাৎসিও এক প্ল্যান করে বসে। তার প্ল্যান হলো আজ রাতে দুজন পালিয়ে চলে যাবে চারবার্গের পোর্টে, কারণ তাৎসিও জানতে পেরেছে যে আজ রাতে একটি জাহাজ জাপানের উদ্দেশ্যে রওনা দেবে। তাই এই প্ল্যান আস্তে করে গিয়ে কিমকে জানিয়ে দিলে রাতের অন্ধকারে তারা ড্রেস পরে বের হওয়া শুরু করে। কিন্তু কি যে এক ভয়াবহ সকাল তাদের জন্য অপেক্ষা করছিল তা তারা ঘুণাক্ষরেও টের পায়নি। সকালের আলো ফোটার আগেই ব্রিটিশ এয়ারফোর্সে শত শত বোম্বার প্লেন এসে বৃষ্টির মতন বোম ফেলতে থাকে নরমান্ডিতে। দিনটা 6 জুন 1944, যেটাকে ডি ডে বলা হয়। এই দিনে অ্যালাইড ফোর্সরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে বড় আক্রমণ চালায় জার্মানিদের বিরুদ্ধে। বলা হয়ে থাকে এর চেয়ে ভয়াবহ যুদ্ধ ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। এই ডি ডে নিয়েই তৈরি হয়েছিল সেভিং প্রাইভেট রায়ান মুভিটি। সেখানে আমরা আমেরিকানদের প্রসপেক্টিভে দেখেছিলাম যুদ্ধটি, আর আমাদের আজকের এই মুভিটি ঠিকই তারই অপরপিট। যারা এই যুদ্ধটাকে আরও জানতে চাও তারা আমার এক্সপ্লেন করা সেভিং প্রাইভেট রায়ান মুভিটাও দেখে নিতে পারো। উপরের আই বাটন ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে। ফিরে আসি যুদ্ধতে। ভয়াবহ বোম্বিং এর তাণ্ডবে মাঝপথে কিম জুন আর তাৎসিও একদম বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাৎসিও আবারও বেরাকে ফিরে গিয়ে কিমকে খুঁজতে শুরু করে, কিন্তু ততক্ষণে ব্রিটিশ ডিস্ট্রয়ার জাহাজ থেকে কামানের গোলা এসে পুরো বেস একদম লন্ডভন্ড করে দিয়ে যায়। এরপর শুরু হয় ল্যান্ড অ্যাটাক। শত শত বোটে করে আমেরিকান, ব্রিটিশ ও ফ্রেঞ্চ সোলজাররা নরম্যান্ডির বিচে চলে আসে স্থল অভিযান করার জন্য। কিন্তু উপর থেকে জার্মানি বাহিনী তাদের মারাত্মক প্রতিরোধ করতে থাকে। মুহূর্তেই পুরো সমুদ্র বিচের পানি রক্তে লাল হয়ে ওঠে। কিন্তু আচমকা হামলা আর সৈন্য সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে অ্যালাইড ফোর্স তাদের উপরের দিকে উঠতে শুরু করে। এদিকে এক পর্যায়ে কিম ও তাৎসিও আবারও দেখা হয়ে যায়, কিন্তু তারা পালানোর আগেই এক জার্মান কমান্ডার জোর করে তাদের হাতে মেশিন গান তুলে দেয় ফাইট নেওয়ার জন্য, যার ফলে তারা পড়ে এক মহা বিপদে। ফায়ারিং করতে করতে এক পর্যায়ে তাদের বন্দুকের ম্যাগাজিনও শেষ হয়ে আসে, আর অন্যদিকে আমেরিকানরাও একদম ব্যারাকের কাছাকাছি পৌঁছে যায়। তৎসুও দরজা ভাঙার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু একদম শেষ মুহূর্তে আমেরিকানরা এসে তাদের বাংকারে গ্রেনেড নিক্ষেপ করলে 1 সেকেন্ড আগেই তারা বাইরে বের হতে সক্ষম হয়। এরপর উদ্ভ্রান্তের মতন সেখান থেকে তাৎসিও ও কিম জুন দৌড় দিতে থাকে বাইরে বের হয়ে যাওয়ার জন্য। কিন্তু সেই স্থানটি ইতিমধ্যে এমন এক নরকে পরিণত হয়েছে যেখানে প্রতি ইঞ্চিতে বুলেট এসে সবাইকে শেষ করে দিচ্ছে। তার মধ্যেও তারা দুজনে সেই ম্যারাথন দৌড়ের স্কিল কাজে লাগিয়ে বের হওয়া শুরু করে। এই তো আর একটু হলেই তারা হয়তো এই অভিশাপ থেকে মুক্তি পেতে যাচ্ছে। একদিকে যুদ্ধ, অন্যদিকে দুজনের দেশে ফেরা যুদ্ধ। কি যে এক ভয়ঙ্কর সুন্দর দৃশ্য যা ভাষায় প্রকাশ করা যায় না। এরই মধ্যে বোমের আঘাতে কিমের পা জখম হলেও সে মনের জোরে আবারও উঠে গিয়ে দৌড়ানো শুরু করে। তাদের দুজনের চোখে সুন্দর এক বিজয়ের হাসি খেলে যাচ্ছে, কিন্তু সব স্বপ্ন নিমিষে শেষ হয়ে যায় যখন একটি বোম এসে ঠিক কিমের সামনে বিস্ফোরিত হয়। মুহূর্তেই পুরো পৃথিবীটা যেন তার অন্ধকার হয়ে আসে। তাৎসুও দেখতে পায় বোমের স্প্লিন্টারের আঘাতে কিম জুনের হৃদয় ছিন্ন হয়ে তা থেকে ফিকনি দিয়ে রক্ত পড়ছে। কিম জুন যেন হার মেনে গেল এই যুদ্ধে। তাৎসুও চিৎকার করতে করতে বলে, তুই আমাকে এভাবে একা রেখে মরতে পারিস না, তোকে আমার সাথে বাড়ি ফিরতেই হবে। কিন্তু নিয়তি যেন বলছে অন্য কথা। কিম জুন তার যুদ্ধের ট্যাগটি তাৎসুওর সাথে এক্সচেঞ্জ করে নেয়। কিম বলে, তুই আজকে থেকে কিম জুন শিখ। যদি আমেরিকানরা জানে তুই জাপানি তাহলে তোকে হয়তো মেরে ফেলতে পারে, তাই তুই বলবি আমি কোরিয়ান আর আমাকে জোর করে এখানে নিয়ে এসেছিল জার্মানিরা। সেই সাথে তুই আমাকে কথা দে, আমার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা তুই বাঁচিয়ে রাখবি। আমি তোর পায়ে ভর দিয়ে আমার অধরা স্বপ্নটা সত্যি করতে চাই। তাৎসুও বলে, না তোর কিছুই হবে না, আমি আছি তোর সাথে। কিন্তু তার আগেই কিম জুন পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমায় বড় পারে। বন্ধুর এমন বিয়োগে তাৎসুও একদম পাগল হয়ে যায়। চারিদিকে তখন আমেরিকানরা তাকে ঘিরে ধরেছে, কিন্তু তাৎসুওর কষ্টের বাঁধ যেন ভেঙে পড়েছে সুনামির মতো। প্রিয় মানুষকে এত কাছে পেয়েও শেষ পর্যন্ত হারানোর যে কি কষ্ট তা যে হারায় সে ছাড়া আর কেউই জানে না। এরপর সিন শিফট হয় 4 বছর পর লন্ডনের অলিম্পিকে। আমরা আবারও সেই প্রথম দৃশ্য দেখতে পাই যেখানে কিম জুন শিখের পরিচয় নিয়ে সেদিন মাঠে নামে।
তার বন্ধু তাৎসুয়ো হাসেগেওয়া। ওই দিন তাৎসুয়ো তার বন্ধুর কথা রেখেছিল। সে কিমের জন্য জিতেছিল সেই অধরা অলিম্পিক গোল্ড মেডেল। আর এভাবেই বন্ধুর ভালোবাসায় একজন জাপানি সোলজার আজীবনের জন্য কোরিয়ান হিসেবে নিজেকে উৎসর্গ করার মাধ্যমে এই অস্থির সুন্দর ও সত্য ঘটনার মুভিটি এখানেই শেষ হয়।